আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো কুমিল্লার লালমাই পাহাড়। তো লালমাই পাহাড়ে দেখার মতো অনেক কিছুই রয়েছে। এর যে ঐতিহাসিক ভিত্তি এ নিয়ে অনেক কথাই আগে বলা করেছি। তো আজকে আমি একজন পাহাড়ি কৃষকের কাছে যাব। তার এখানে জমি রয়েছে অথবা এখানে তিনি কৃষিকাজ করেন। আমাদের পাহাড়গুলো, নদীগুলো সম্পদ আমাদের, কিন্তু পাহাড়ও এখন অরক্ষিত, নদী তো বটেই। আপনি এই মুহূর্তেও গোমতী নদীতে যদি যান কুমিল্লা অঞ্চলে, তো দেখবেন যে গোমতীর অবস্থা ভালো নেই। ভারতের ত্রিপুরা রাজ্যে উৎপত্তি হয়ে ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কুমিল্লা শহর থেকে প্রায় 12 কিলোমিটার পূর্ব দিকে গিয়ে বিবির বাজার নামক একটি জায়গা আছে, বিবির বাজার স্থলবন্দর। ওদিক দিয়ে মূলত গোমতী নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তো বাংলাদেশে প্রবেশ করেছে বলতে বাংলাদেশের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা দিয়ে এটি শহরের, কুমিল্লা শহরের উত্তর, একদম গা ঘেঁষে উত্তর দিক দিয়ে ঢুকে নদীটি কুমিল্লার সদর উপজেলা পার হয়ে বুড়িচং উপজেলা, তারপর দেবিদ্বার, আমার জন্মস্থান দেবিদ্বার উপজেলায় কুমিল্লার, দেবিদ্বার পার হয়ে তারপর হলো মুরাদনগর উপজেলা, এরপর দাউদকান্দি উপজেলা। ও এদিকে শিয়ালের গর্ত, মনে হয় শিয়াল বেড়েছে। তো দাউদকান্দি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গোমতী নদী, মেঘনা নদী, বাংলাদেশের যে বিখ্যাত 3টি নদী রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, সেই মেঘনা নদীতে গিয়ে পতিত হয়েছে বা পড়েছে। মেঘনা তো পরে বঙ্গোপসাগরে পড়েছে। তো যাই হোক, এই যে নদীর কত ইতিবৃত্ত। এদিক দিয়ে আমি খুব পাশে যাচ্ছি না, এদিকে এবারে খাড়া পাহাড় থেকে পা পিছলালে শেষ। ভাই তো থাকেন এই সময়টায়, নেই, ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন ছিল আজকে আমার। ফোন দেওয়া হয় না আজকাল, অনেকের নাম্বারও নেই। ওরে বাবা, এগুলো তো সাপের আখড়াও হতে পারে। একা একা ঘুরে বেড়ানো ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, গোমতী নদীকে বলা হতো কুমিল্লার দুঃখ। এখনো কেন দুঃখ বলা হতো? বলা হয় গোমতী নদীতে বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে এই নদীটি অত্যন্ত খরস্রোতা থাকে। এই নদী দিয়ে তখন ভারতের পাহাড়গুলো থেকে প্রচুর জলরাশি বাংলাদেশে প্রবেশ করে। তো প্রবেশ করলেও এখন তেমন একটা বন্যা হয় না গোমতীর কারণে, কেননা পানি উন্নয়ন বোর্ড এর আকাশ দিয়ে প্লেন যাচ্ছে আগরতলা বিমানবন্দর থেকে সম্ভবত কলকাতায় বা অন্য কোথাও। পাহাড়ে এলে, লালমাই পাহাড়ে এলে প্রতিদিন এরকম প্লেন দেখা যায়, প্লেনের শব্দ শোনা যায়, এবং এই রুটটাই ব্যবহার করে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এর উত্তর দিকে ময়নামতি সেনানিবাস। তো সেনানিবাস এলাকা পার হয়ে তারপর সেই এয়ার বিমান চলাচল পথ। আমার ফোন এসেছিল, ফোন কেটে দিলাম। তো যে কথা বলছিলাম যে পানি উন্নয়ন বোর্ড করেছে, এই নদীর পাড় খুব উঁচু করে বেঁধে রেখেছে। এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল ভারত পাকিস্তান যখন আলাদা রাষ্ট্রে পরিণত হয়, পাকিস্তান আমলে। যতদূর জানি এটি 1962 অথবা 63 সালের দিকে
পানি উন্নয়ন বোর্ড প্রায় প্রায় 30 কিলোমিটার বা 30 মাইল, তখনকার সময়ে মাইল তো ছিল, তখন কিলোমিটার ছিল না, ওই সময়ে এই 30 কিলোমিটার বাঁধ বেঁধেছিল এই বন্যা থেকে সুরক্ষার জন্য। ক্রমান্বয়ে হয়তো আরও 110 কিলোমিটার অথবা পরবর্তীতে আরও আরও করে করে উভয় পার খুব উঁচু করে পার বাঁধা আছে গোমতী নদীর। এর জন্য এখনো যখন বর্ষাকালে খুব বেশি পানি আসে তখন বিপদসীমা ছুঁই ছুঁই অথবা বিপদসীমা পার হয়ে যায় অনেক সময়। সচরাচর বন্যা এখন আর পারতপক্ষে হয় না, তবে পরিবেশ বদলে গিয়েছে। এই পরিবেশ বদলের জন্য পানির যে প্রবাহ অথবা নদীর যে গতিপথ ঠিকই আছে, এর মধ্যে কিছু অদল বদল হয়েছে, এগুলি কৃত্রিমভাবে। তো এগুলোকে এবার যেমন গত 2022-এ যেমন বেশ বৃষ্টি হলো, আজকে 22 ফেব্রুয়ারি 2023, 2022-এ বর্ষাকালে ব্যাপক বৃষ্টি হয় উজানে, তখন একেবারে বিপদসীমা অতিক্রম করেছিল গোমতী নদীর পানি। ফোন তো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তুমি প্রুফ দেখো, কম্পোজ করো, খাওয়া খাও, আমি একটু মানে ইয়ে করবো, ছবি তুলবো, তারপরে ফোনে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ খাবার খাওয়ার দরকার নাই, ধমক খেলে হবে, খালি ধমক। আচ্ছা আচ্ছা, পাউরুটি খেলে হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো কথা আসলে কেটে যায়, কথা তো এমন একটি বিষয়, খেই হারিয়ে ফেললে কথা আর বলার খেই থাকে না। আমাদের কয়েকজন অধ্যাপক ছিলেন, শিক্ষক ছিলেন, ম্যাডাম ছিলেন, টিচার ছিলেন, যেমন গবেষক আব্দুল মান্নান সৈয়দ আমাদের সাহিত্যের শিক্ষক ছিলেন। তার ক্লাসে প্রশ্ন করলে তিনি আলোচনার মধ্যে প্রশ্নগুলো নিতে চাইতেন না এবং বলতেন যে তোমরা আমার কাছে আমার আলোচনাটা শোনো, তারপর দেখবে তোমাদের অনেক প্রশ্নের এখানে তোমরা সলিউশন খুঁজে পাবে, আর যদি কোনো প্রশ্নের মীমাংসা না হয় তাহলে আমার আলাপ শেষ হলে পরে তোমরা আমাকে প্রশ্নটা করো, কিন্তু আমার কথার মধ্যে যদি তোমরা প্রশ্ন করতেই থাকো তাহলে কথাটার নির্ধারিত গতিতে এগোবে না, আলোচনা খেই নষ্ট হবে। তো তেমনিভাবে এমন হয় অনেক সময় জরুরি ফোন আসে, কিন্তু কথা বলার সময় যদি কথা কেটে যায় কথার গতি হয়তো বদলে যেতে পারে। তো যে কথা বলছিলাম, এই ফুলটি বেশ চমৎকার, ফসলের ফুল। তো নদী এভাবে নদীর পানি উন্নয়ন বোর্ড এর বাঁধ বেঁধেছে। আমার এই বয়সেও আমি অনেকগুলো ভাঙন দেখেছি। 1982-83 সালের দিকে আমার এলাকা দিয়ে একটি গোমতী নদীর বাঁধ ভেঙে করুণ বন্যার সৃষ্টি হয়েছিল। আমি পরে সাপ্তাহিক আমোদ, কুমিল্লার দেশের প্রাচীনতম একটি সাপ্তাহিক সংবাদপত্র, এই সংবাদপত্রের 40 বছরের ফাইল আমি একসময় ঘেঁটেছিলাম এটি গবেষণা কর্ম তৈরি করার জন্য, কিন্তু আমার তো অনেক এলোপাতারি হয়েছে। প্রথম সংসার ভাঙার সময় আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। অবশ্য ওই কাজটি খুব কষ্টসাধ্যও ছিল। আমি 40 বছরের আমোদ ঘেঁটেছিলাম। তো সেই 80-র দশকের সেই যে ভয়াবহ বন্যাটি ছিল গোমতী নদীর, এই বন্যার সংবাদচিত্র তখন আমি আমোদ পত্রিকায় দেখেছিলাম। আচ্ছা যাক, আর 1999 সালে তখন আমি সাংবাদিকতা করি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এদবারপুর দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে জেলার 6টি উপজেলা ভয়াবহভাবে প্লাবিত হয়। তখন আমি সংবাদকর্মী হিসেবে মাঠে ছিলাম এবং ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি, ম্যানুয়াল ফটোগ্রাফি, অ্যানালগ ফটোগ্রাফি, এগুলো তো আমার তখন ছিল।
এগুলো আমি করেছিলাম গোমতী নদী। তো এই যে নদী কথন, নদীরকে নিয়ে কথা বলার তো শেষ নেই। আর যে নদীর খেয়াঘাট, অনেকগুলো ঘাটের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক ছিল শৈশব থেকে আজ অবধি। অনেক জায়গায় সেতু হয়েছে, কোথাও বেইলি ব্রিজ, কোথাও আবার এখনো খেয়াঘাট রয়েছে। তবে মাঝি আর নেই, এপার ওপার দড়ি বেঁধে রেখেছেন, অথবা কেউ মাছির মতো দড়ি বেয়ে এপার ওপার করে, কিন্তু ওই বৈঠা চালিয়ে নৌকা বাওয়ার যে কাজটি, এটি আর এখন ওরকম হয় না। 1990 সালে, বিশেষ করে 89 সালে আমি অনেক কাব্যগ্রন্থ কিনেছিলাম কুমিল্লা শহরের মোগলটুলি, রাজগঞ্জ এসব এলাকার বনেদি যে সাহিত্যের বইয়ের দোকানগুলো ছিল, সব উঠে গেল এখন। সময় সব কিছুকে বদলে দেয়, আর রইল না সেসব। মনির বুক ডিপো, সুলতানিয়া বুক হাউস ইত্যাদি, এগুলো আরো কত বই এখন, এগুলো আমার ডায়েরিতে থাকতে পারে, দিনলিপিতে থাকতে পারে। তো এই দোকানগুলো থেকে বই কেনা হতো। তখন রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ আমি ক্রয় করেছিলাম, নাম ছিল খেয়া। তুমি এপার ওপার করো কে গো গো খেয়ার নে মানে মাঝি। তো এই কাব্যগ্রন্থটি পাঠ করতে গিয়ে এটির একটি আধ্যাত্মিক বা রূপকার্থ ছিল, কিন্তু আমি তখন আক্ষরিক অর্থেই নদীর খেয়াকে ধারণ করেছি। এবং আমি যখন কুমিল্লা শহর পার হয়ে, আমার একটি জরুরি জিনিস পড়ে গেল, আমি যখন এই কুমিল্লা শহর পার হয়ে রত্নাবতী খেয়াঘাট এলাকায় যেতাম, তখন রবীন্দ্রনাথের সেই কবিতার সঙ্গে এই খেয়াঘাটের বিপুল সামঞ্জস্য খুঁজে পেতাম। আসলে আমার বাবার এক ধরনের আধ্যাত্মিকতার একটি বিষয় ছিল। আমার বাবা লালন ফকিরের যে বই পুস্তকগুলো আমার বাবার কাছে পেয়েছিলাম, 1989-90 সালে এসে আমার বাবা আমাকে মনমোহন দত্তের মলয়া পাঠ করতে দিলেন। এগুলো আমার বাবার বেশ প্রিয় গ্রন্থ ছিল। তো এই মলয়া ইতিবৃত্ত আমার বাবার কাছে আমি যখন জানলাম, আসলে এগুলোর যোগসূত্র থাকে। আমার দাদা ইমাম বক্স ছিলেন একজন দলিল লেখক পেশায়, আর নেশায় তিনি ছিলেন একজন পুঁথি পাঠক। এই যে আমরা বাংলা সাহিত্যে যখন পড়তে গেলাম, ইউসুফ জুলেখা, বা এই যে দৌলত উজির বাহারাম খানের লাইলি মজনু, বা এই আলাউলের পদ্মাবতী, এই সমস্ত কাব্যগ্রন্থ আমি পড়তে গেলাম যখন বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স পড়ছি। অথচ কি আশ্চর্যের বিষয়, এই কাব্যগ্রন্থ বা পুঁথিগুলো আমার দাদার জীবন মরণের সঙ্গী ছিল। এটা আমার নানির কাছে জেনেছিলাম। কেউ নানু বলেন, কেউ নানি বলেন। তো আমার দাদার কণ্ঠে এই পাঠ শুনতে শুনতে আমার নানির এসব মুখস্থ হয়ে গিয়েছিল। দাদা সিরিয়াস পুঁথি পাঠক ছিলেন। আমি তার হাতে লেখা দলিল এখনো দেখিনি, কিন্তু আমার বাবার যে ভিটার কাগজপত্র আজ অবধি আমি দেখিনি। আমার ভাই বোনদের কাছে সেগুলো সংগ্রহে রয়েছে, তো না আমি ভূমি অফিস থেকে আজ অবধি এক টুকরা কাগজ উত্তোলন করেছি, অথবা ভাই বোনদের কাছে চেয়ে পেয়ে দেখেছি। এই বিষয় সম্পত্তির দিকে নজরদারি আমার সেরকম কখনোই ছিল না। আমার ধারণা এটি আমার বাবার কাছ থেকেই পাওয়া। তো বাবার এইরকম একটি আধ্যাত্মিকতার দিকে একটি ঝোঁক ছিল। তো বাবা আমার বইগুলো পাঠ করতেন, যা বই কিনতাম করতেন, কিন্তু প্রথম ধমকাতেন যে সাহিত্যের বইপত্র নিয়ে পড়ে থাকলে জীবনটা কি হবে, জীবনটা তছনছ হয়ে যাবে। আমার বাবা আজকে আমার যে পরিণতি, এগুলো সব আগেই বলে গিয়েছিলেন। আমি যখন বাংলা ভাষা ও সাহিত্যে জগন্নাথ কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হলাম, আমার বাবা প্রথমে বললেন, বাংলায় পড়ে কি হবে, এই রাষ্ট্র তো বাংলা ভাষা শিখেও না, বোঝেও না, এর মূল্যায়নও করে না, তুমি ইংরেজি সাহিত্যে কেন ভর্তি হলে না? সেদিন বাবার সঙ্গে আমি অনেক রাগ করেছিলাম, কিন্তু আসলে তো তাই।
আমাদের এখানে বাংলা ভাষা ও সাহিত্যে যারা মানে লেখাপড়া করেন তারা তো অবশ্যই কাজে লাগেন, কিন্তু আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাপের শব্দের মতো শব্দ পেয়েছি, এখান থেকে চলে যাই। তো এর সঙ্গে ধরুন যে আমি যেহেতু এখন এই মুহূর্তে ফ্রিল্যান্সে সাংবাদিকতা বা ফ্রিল্যান্স জার্নালিজম করছি, অথবা চাকরিটা করছি না, অনেক বছর করেছি এবং চাকরি ছেড়ে দিয়েছি, এবং পত্রিকার বড় কোনো প্রতিষ্ঠান অথবা গণমাধ্যমের বড় কোনো জায়গায় আমি কাজ করিনি। কেননা আমার কাছে মনে হয়েছিল আমার জন্য আমার বন্ধুরা, ঢাকার বন্ধুরা টেলিভিশনে অথবা পত্রিকায় অনেকবারই চাকরির ব্যবস্থা করেছিলেন, কিন্তু বলা হয় একটি ভাত টিপলেই হাড়ির খবর পাওয়া যায়। তেমনিভাবে আমার কাছে মনে হয়েছে গণমাধ্যম অধিকাংশ ক্ষেত্রেই এগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি একা নষ্ট হলাম সেটা তো বিষয় বটেই, কিন্তু একটি গণমাধ্যম প্রতিষ্ঠান যখন নষ্ট হয়ে যায় এর চেয়ে দুঃখের আসলে কিছু থাকে না। কারণ এগুলোতে প্রচুর অর্থ থাকে, কমিটমেন্ট থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টাকার কাছে যখন সব কিছুই শেষ হয়ে যায় তখন আশাহত হওয়া ছাড়া আর কিছুই থাকে না। টাকাও হলো না, নীতিও থাকলো না, এই জীবনের অর্থ কী? তো ছোট ছোট পত্রিকায়, আসলে পত্রিকাকে ছোট বলা যায় না, স্থানীয় পত্রিকায় বা এখানকার কুমিল্লা জেলার পত্রিকাগুলোতে কাজ করতে গিয়ে আমার এখন মনে হয় আমার পেটে ভাত ছিল না, শহরে আমার বাড়ি ছিল না, কিন্তু পত্রিকা, সাংবাদিকতা, লেখালেখি ইত্যাদিকে আমি হয়তো ভালোবেসেছিলাম ভীষণভাবে, এবং এখানে আমি একটি পেশা নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু আবার এও সত্য যে পত্রিকাগুলো আমাকে যেভাবে ঠিক আশা করেছিল তারা আমাকে সেভাবে পায়নি। পত্রিকাগুলো অ্যাসাইনমেন্ট দিলে আমি অনেক সময় আনন্দের সঙ্গে সেটি করেছি, আবার অনেক সময় তর্ক তুলে দিয়েছি, বলেছি এটা আমি করব না। এখন এ করতে চাকরি করা যায় না, তো চাকরিগুলো আমার আর হলো না। কিন্তু ওই যে আমার বাবার কথা, যে ইংরেজি সাহিত্য, এখন আমি ইংরেজি সাহিত্য পাঠ করি, কিন্তু সেটা তো আর একাডেমিক কোনো ভ্যালু নেই, আমার তো আর কোনো পদবি নেই, ডিগ্রি নেই। তো ইংরেজি সাহিত্যে লেখাপড়া করা আর বাংলা সাহিত্যে পড়ার মধ্যে পাঠ তো পাঠই, ডিগ্রি তো ডিগ্রি, পদবি তো পদবি, কিন্তু আমাদের সামাজিক মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যাপার রয়েছে। ধরুন কেউ হয়তো বলল বাংলা ভাষা ও সাহিত্য, ধ্বনিতত্ত্ব, উচ্চারণ তত্ত্ব বা ভাষাতত্ত্ব এগুলো সহজ নয়, এত সহজ নয় এগুলো। তো কেউ হয়তো বলল যে বাংলা ও তো সহজ, ওই তো আমাদের মাতৃভাষা, কিন্তু বিষয়টি তেমন নয়। ইংরেজি ভাষা শিখে ফেলবো, সহজ নয়, আই নো। তো বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করার পরেও এখনো অসম্ভব। নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান আমি প্রথম সংগ্রহ করি 1992 সালে, তারপরও এখনো উচ্চারণ ভুল। বাংলা ভাষা ও সাহিত্যে এত পাঠ থাকার পরেও এখনো লেখার মধ্যে প্রচুর ভুল, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওই যে মানুষের একটি ধারণা, ইংরেজি পাঠ করলে সে জিনিয়াস, ট্যালেন্টেড, মেধাবী, আর বাংলা পাঠ করলে বাংলা ও তো আমাদের মাতৃভাষা, এ তো আমরা জানি, এ তো আমরা সবাই জানি। ঘটনা তেমন নয়। তো যাই হোক, ওই কাব্যগ্রন্থের কথা, খেয়া কাব্যগ্রন্থের কথা রবীন্দ্রনাথের বলছিলাম, এবং নদীর সঙ্গে এর যোগসূত্র খুঁজে যাচ্ছিলাম। সে সময় মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, গীতাঞ্জলি, রবীন্দ্র পাঠ, রবীন্দ্র, সুকান্ত, নজরুল সবই উনি আমার সময় কেটেছে বেশ। কিন্তু নদীর কথা বলছিলাম, গোমতী নদী। এই যে গোমতী নদী আমাদের, তার শ্রী সৌন্দর্য ক্রমাগতই কমছে, আর আমাদের চিন্তারও অনেক রদবদল হয়েছে। আজকে আমরা একটি শব্দের মধ্যে, পোশাকের মধ্যে, কথার মধ্যে, আচরণের মধ্যে ধর্ম খুঁজে বেড়াই।
আমাদের সাংস্কৃতিক নৃতাত্ত্বিক এই পরিচয়গুলো ক্রমাগত আমরা মুছে দিতে চাচ্ছি। এখন বাংলা একাডেমির গবেষক মামুন সিদ্দিকী একটি সময় আমার বাসায় প্রায় নিয়মিত আসতো। 90-এর দশকের মাঝামাঝি সময়, 95-96 ওই সময়টায়। 97 সালে এসে আমরা দ্বৈত বা যৌথ সম্পাদনায় একটি পত্রিকা বের করব এরকম চিন্তা করেছিলাম। পত্রিকাটির নাম শ্রী সাহিত্য পত্রিকা। তো আসলে অর্থের তো সেই রকম পৃষ্ঠপোষকতা ছিল না, আমরা এটির বিজ্ঞাপনও প্রকাশ করেছিলাম কোথাও। তো আজকে ছেলেরা এই চিন্তাটাই করবে না যে একটি সাহিত্য পত্রিকা বের করবে, এই পত্রিকাটির নাম হবে শ্রী। কেননা যারা সনাতন ধর্মাবলম্বী অথবা হিন্দু তারা নামের আগে শ্রী লেখে, শ্রী আশিস চন্দ্র সাহা শ্রী। এখন এই যে শ্রী, এটা হিন্দুর নামের আগে ব্যবহার হয়। অবশ্য শ্রী নামে অনেকে পত্রিকা করেছেন। তো এই শ্রী নাম দিয়ে আজকে ছেলেরা, আমি ব্যতিক্রমদের কথা বলছি না, অধিকাংশ ছেলেই এই সাহসটুকুই করবে না যে শ্রী নামে একটি সাহিত্য পত্রিকা করবে। তারা তখন কাউন্টারে বলবে যে তাহলে মোহাম্মদ নাম দিয়ে একটি সাহিত্য পত্রিকা করুন। এখানে যে এই শব্দটি, বাংলা একটি শব্দ অথবা বাংলা তো আসলে অনেক শব্দ, অনেক ভাষা শব্দ কি ধারণ করেছে। বাংলা বলতে তো খাঁটি বাংলা শব্দে তো আমরা বেশিক্ষণ কথা বলতে পারবো না, বেশিক্ষণ লিখতে পারবো না। এমনকি রবীন্দ্র নজরুলের কথাও যদি বলি, শরৎচন্দ্রের কথাও যদি বলি আমরা, তারা যে শব্দে, ভাষায়, বাক্যে লেখালেখি করেছেন, আমরা যদি খাঁটি বাংলা শব্দে যদি তাদের যাচাই করতে যাই তাহলে তাদের লেখালেখি সম্ভব ছিল না। বাংলা সবকিছুকে ধারণ করেই বাংলা, কিন্তু আজকে একটি শব্দ ব্যবহার করতে গেলেই হই হই রই 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 হই 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 এগুলো উঠে আসে। এই যে চিন্তার বদলটা, এটি আগে ছিল না, এটি হয়েছে পরে, এবং এটি বাড়ছে প্রচণ্ড গতিতে, এবং এর কোনো সুশৃঙ্খল নেতৃত্ব নেই। তো যাই হোক, গোমতী নদীর কথা একেবারেই অপ্রাসঙ্গিক। এই লালমাই পাহাড়ে দাঁড়িয়ে একদিন হয়তো দেখা যাবে নদীর কাছে গিয়ে পাহাড়ের গল্প করছি, কারণ পাহাড় আর নদী, নদী আর পাহাড় এ তো বিচ্ছিন্ন কিছু নয়। যেখানে পাহাড় আছে এখানে নদী আছে, যেখানে নদী আছে নদীর সঙ্গে পাহাড়ের যোগসূত্র রয়েছে, নদীর সঙ্গে সমুদ্রের যোগসূত্র রয়েছে, নদীর সঙ্গে পাহাড়ের সঙ্গে সমুদ্রের সঙ্গে মানুষের জীবন যাপন, সংস্কৃতির, ইতিহাসের সম্পর্ক রয়েছে, এবং মানুষের জীবনের এই সব ইতিবৃত্তের সঙ্গে সাহিত্যের সম্পর্ক রয়েছে। এখন সবগুলো বিষয়কে মনে হয় যে কেমন কেমন খাপছাড়া বিচ্ছিন্ন কিছু। আসলে আবার সবগুলোর মধ্যেই যোগসূত্রও রয়েছে। তো এইরকম আমি ওদিন একটি ভিডিও প্রচার করলাম। ভিডিওর সময় আসলে আজান হচ্ছিল। একজন আমাকে বললেন যে আজানের সময় ভিডিও করলেন। তো তার অবস্থান থেকে তিনি বলেছেন আসলে আজান তো চলতেই থাকে সব জায়গায়, আজান তো দেওয়া মুয়াজ্জিনের কাজ, আজান দিতেই থাকেন। মসজিদ অনেক বেড়েছে, মাইক বেড়েছে। আজান আপনার যদি আজানের সময়টায় আমি কথা বন্ধ রাখি তাহলে জোহরের সময়, জোহরের আজানের সময়, আসরের আজানের সময়, মাগরিবের আজানের সময় বা এশার আজানের সময়, এরকম সময়টা কমপক্ষে 1 ঘন্টা করে কথা বলা বন্ধ রাখতে হবে। সেটি কি সম্ভব? কারণ একটি এলাকায় অনেকগুলো মসজিদ আছে, অনেকগুলো মসজিদের মধ্যে অনেকগুলো মাইক থাকে, এবং এক সময়ে আজানগুলো হয় না। একটু এদিক সেদিক কাছাকাছি সময় 5, 10, 15, 20 মিনিট আগে পরে আজানগুলো চলতেই থাকে। তো এখন কেউ যদি পেশাদারি হয় অথবা তা নাও হয়, এখন সে এই আজানের দিকে, আজানের অপেক্ষায় কতক্ষণ সে কথা বন্ধ রাখবে? করতে পারে, করা উচিত, কেউ কেউ বলবেন, কিন্তু আজান দেওয়ার সময় তো বলছে না যে তোমরা সবাই সব কাজ বন্ধ রাখো, আমরা আজান দিচ্ছি। তো আমি আমার কথা বলছি, আজানের কাজ, আজান যারা দিচ্ছেন আজানের কাজ আজানে করে যাচ্ছে। এখন এর সঙ্গে দ্বন্দ্বটা কোথায়? এটা তো বলার বিষয় নয়, যে জোর করে বলার কিছু নেই যে আজানের সময় আপনি কথা বলছেন কেন।
একা হলে একটি বিষয়, কিন্তু আমি যখন কাজে থাকবো, এই ধরুন যে এখন আমি সবার উদ্দেশ্যে কথা বলছি, তো এখন বেলা পড়ে যাচ্ছে, আমি কি কমপক্ষে 1 ঘন্টা অপেক্ষা করব যে সবগুলো মসজিদে যেন আজানটি বন্ধ হয়, তারপর আমি কথা বলা শুরু করব? কিন্তু এর 1 ঘন্টা পরে আবার তো সেই আজান হবে, আজানের কাজে আজান কমে যাবে। তার সঙ্গে আমার কথা বলার চলা অথবা না চলা, বন্ধ হওয়া ইত্যাদি সম্পর্ক কি? আমরা চিন্তাকে নামাতে নামাতে কত দূরে চলে এসেছি। তো যাক, অনেকেই বলবেন যে কথা বলার কোনো বিষয় পায় না, আর কি বলবে। এই হলো বিষয় আজকের জন্য। আপাতত এটুকুই বলার। সবাই ভালো থাকুন। ধরা ফুলো তোলে কে অতিথি, ধরা ফুলো তোলে কে অতিথি, তাদের বেলা এলে কালো নবীতি, তাদের বেলা এলে কালো নবীতি, ধরা ফুলো তোলে কে অতিথি, ধরা ছবিগুলো তুলে রাখছে এই কারণে যে পরিবর্তনই জগতের সত্য নিয়ম, কিন্তু আমরা ক্রমাগত যে পরিবর্তনের দিকে যাচ্ছি সেটি শুভ নয়। এই যে পাহাড়, কৃষিকাজের নামে যত্রতত্র কেটে রাখছে, বৃষ্টি আসবে এবং এভাবে পাহাড়ের মাটি ভিজে পানির স্রোতের সঙ্গে নিচে নেমে যাবে। কৃষিটাও আসলে আমরা ওভাবে পরিকল্পিতভাবে করছি না। পাহাড় ক্ষয় হচ্ছে, নাশ হচ্ছে। এই যে পাহাড় এভাবে কেটেই কৃষিটা হচ্ছে, পরিকল্পিতভাবে হচ্ছে না সবকিছু। তো এইভাবে কাটাতে বৃষ্টির মৌসুমে আমি এসে দেখেছি যে কত যে মাটি ভেসে যাচ্ছে। আহা, তাই বলে কি কৃষি করবে না, বাঁচবে না মানুষ? হ্যাঁ, বাঁচবে, কিন্তু এর সুনির্ধারিত কিছু নিয়ম মানার প্রয়োজন ছিল। এটি তো আসলে ধরা ফুলো তোলে ধরা ফুলো তোলে কে কি অসম্ভব সুন্দর ফুল। এ আমাদের দেশীয় প্রকৃতি, পরিবেশ, তৃণলতা, এর সৌন্দর্যে আমরা যারা মুগ্ধ না হই তারা আসলে মানুষ কিনা সেটাও তো সন্দেহ আছে, তাতেও সন্দেহ রয়েছে। অসম্ভব সুন্দর আমাদের পরিবেশ, প্রকৃতি। এখানে যত তৃণলতা, ঘাস ইত্যাদি দেখা যায়, এর প্রত্যেকটিরই সুন্দর সুন্দর ইতিবৃত্ত নাম, পরিচয় রয়েছে। আমরা হয়তো জানি না, সবগুলো হয়তো জানি না, কিন্তু এদের যে এত সুন্দর সুন্দর নাম এবং পরিচয় ইতিবৃত্ত রয়েছে, একটু
একটু বাতাসে এটা কেমন হেলে দুলে সাড়া দিচ্ছে, বলছে হ্যাঁ আমি তোমার ভাষা বুঝতে পারছি রে বাবু। নেচে নেচে ঝিরিঝিরি বাতাসের সঙ্গে সে আমার কথার সঙ্গে সাড়া দিচ্ছে। যে বুঝে তো বুঝে, যে বুঝে না তো সে বুঝেই না। এই হলো ঘটনা। একেবারে নিচে একটি ফুলের ছবি তুলতে গিয়ে একবারে অল্পের জন্য রক্ষা পেলাম, নামলে পড়লে একদম ওই যে নিচে, সেই নিচে গিয়ে পড়তাম। যাক, রক্ষা পেয়েছি। পাহাড়ে ওঠা সহজ নয়, মাটি শুকিয়ে কাঠ হয়ে আছে। তো বর্ষাকালেও অসুবিধা, বেশি শুকনা হলেও বাবারে বাবা। পাহাড় পাহাড় যে আমাকে কত টানে, পাহাড়ের মতো সমতল আমাকে কখনোই টানে না। এর কারণ আমি কোনোভাবেই বের করতে পারছি না। পাহাড় কেন টানে এত? আমার পূর্বপুরুষ কি কখনো পাহাড়ি ছিল? আমরা কি কখনো আদিবাসীর রক্ত লালন করেছিলাম? আমাদের নৃতাত্ত্বিক পরিচয়গুলো আসলে কি? আহা, কত সুন্দর পাখি একটি ঝোপ বেঁধে ঝোপের মধ্যে এসছে, এ বলার সঙ্গে সঙ্গে উড়ে গেল। তাদেরকে আর ধরা যাচ্ছে না। পাখির ফটোগ্রাফি করতে হলে জুম লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে হয়। আমি তার পাখির ফটোগ্রাফিটা করছি না। এই দেখুন, বসন্তের শুরুতে জাম গাছ, জাম পাতারা কত সুন্দর হয়ে আছে। কিন্তু যাদের টাকার নেশা অবৈধভাবে, তারা কি আর এসব সৌন্দর্য বুঝবে? আমাদের অল্প কিছু অর্থ হলেই দিন চলে যায়। বেঁচে থাকাটাই হলো সবচেয়ে জরুরি। আমাদের সঞ্চিত অর্থ খুব কি প্রয়োজন আছে? আমার আছে, আমার যেহেতু নেই। কিন্তু যার মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, এখন দেখা গেল যে তার আরও বেশি চাই। ওই যে ম্যাক্সিম গুর্কির একটি গল্প রয়েছে না, টাকার মেশিন। তারা আসলে শেষ পর্যন্ত মানুষ থাকে না, তো টাকার মেশিনে রূপান্তরিত হয়। এই হলো ঘটনা। আমার পাশে কিছু দেশীয় লতাপাতা, গুল্ম, ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একান্তই আমাদের দেশীয়। আহা, কত সুন্দর। আজকে কিন্তু আমি অনেকগুলো বটকল দেখেছি, কিন্তু ধরা যায়নি। বটকল ধরতে হলে সে অন্য ক্যামেরা লাগে। আমি আপনাদের তবু অন্য কিছু ফুলের ছবি দেখাই। এগুলো দেখার বা এগুলো কাছে আসার সবার তো সবসময় সুযোগ হয় না। তাই এই যে দেখুন কত সুন্দর। আমার শৈশব কিন্তু এরকম পরিবেশ প্রকৃতির সঙ্গেই কেটেছে। দুর্ভাগ্য হলো আমি আমার ছেলেকে সেই পরিবেশ পরিস্থিতি দিতে পারছি না। দেশও বদলে যাচ্ছে, আগের মতো অবস্থাও আর নেই। আমার ছেলেটি পরিবেশের, পাখির, প্রকৃতির এত বেশি পাগল, মেয়েটিও। আর স্ত্রীর কথা তো বলেই লাভ নেই। তো এই শৈশব, আমি যেন এখন শৈশবেই রয়েছি। তো ওই যে দূরে একটি বেসরকারি পার্কে গান গাচ্ছে, শুধু নর্তন উদ্যম, ধ্রুপদী কিছু নেই, নাচানাচি গাওয়াগাওয়ি। ওখানে পাহাড়ের ঝুপে গেলে আরো কিছু ফুল পাওয়া যেত, কিন্তু ওই জায়গাটিতে যাওয়া যাচ্ছে না। আমাদের দেশীয় অনেক লতাপাতা এখনো পাহাড়ে রয়েছে, কিন্তু এগুলো ক্রমাগত কমছে। ওই যে দূরে ঘুঘু ডাকছে, এই ডাকের সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। আমার শৈশব তো কেটেছে ওসবের সঙ্গে। আমি যখন আমার নরেশ স্যারের বাড়ি দেখতে যাই, তখন আমার খুব হাহাকার লাগে।
নরেশ স্যারের প্রজন্ম চলে গেল এলাকা থেকে। যদি বৃক্ষগুলো থাকতো তবু একটি বিষয় ছিল, কিছুই নেই। বাঁশ ঝাড় উধাও, বৃক্ষগুলো উধাও, পুকুরগুলো উধাও। বাণিজ্যিক ভাবে মাছ চাষের জন্য দিঘি রয়ে গেলেও নরেশের এলাকায় অসংখ্য ঝোপ, লতা পাতা ইত্যাদি যা ছিল আর গেলে এখন পাওয়া যাচ্ছে না। একবার গিয়ে দেখলাম নরেশ স্যারের ভিটায় বেগুন ক্ষেত, এবার গিয়ে দেখলাম ফুলকপির চাষ। এই আর কি, সবাইকে আর লতা পাতা ফুল তৃণ এসব নিয়ে ব্যস্ত থাকবে। আমাদের সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, আমরা আগ্রাসী হচ্ছি। আমাদের এটা যেন কি আমি ভুলে গিয়েছি। হয়তো বা লাভ ফুল হতে পারে। আর এটি 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 তো অনেকবারই দেখানো হলো। এইভাবে একেবারে নিজে থেকে গুজিয়ে যাচ্ছে। আর একটু আদর পেল তো কথাই নেই। তো যাই হোক, আজকে যাওয়ার সময় হলো, আবার কখনো দেখা হবে। ভালো থেকো সবাই, ফুলেরা ভালো থেকো।